Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2016 সালের 5 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। জনাব উমামা আতিফের 2015 সালের 31 ডিসেম্বর তারিখের ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো নিম্নরূপ। 1. 2015 সালের 31 ডিসেম্বর তারিখের নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 30,000 টাকা। আমরা জানি যে আমরা যদি ব্যাংক জমাতিরিক্ত পাই, যেহেতু নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তাহলে আমরা পাস বইকে মনে মনে পাস বইকে ধরে অঙ্কটা করব। আর আমরা যদি এখানে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত থাকতো তাহলে আমরা নগদান বই ধরে করতাম। যেহেতু এখানে জমাতিরিক্ত আছে আমরা পাস বইকে ধরে করব। তো আমরা আসি 2 নম্বরে। পাওনাদার বরাবর 10,000 টাকা, 15,000 টাকা এবং 5,000 টাকা তিনখানি চেক ইস্যু করা হয়, কিন্তু 5,000 টাকার চেকখানি 31 ডিসেম্বর 2015 তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়। তাহলে 5,000 টাকার চেকটা যেহেতু পরিশোধ হয়ে গেছে, তাহলে এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা আছে কি 10,000 এবং 15,000 টাকার চেকটি নিয়ে। তাহলে 10 আর 15,000 টাকার চেক আমরা কি করছি, পাওনাদার বরাবর ইস্যু করছি, কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি। তাহলে আমরা এন্ট্রিটা দিয়েছি কোথায়, নগদান বইয়ের ক্রেডিট পাশে, অর্থাৎ নগদান বইকে মাইনাস করেছি। যেহেতু আমরা ব্যাংক পাস বই বা ব্যাংক বিবরণী ধরে মনে মনে এটা ধরে করব, অতএব আমার বিপরীত পাশে যিনি আছেন তিনি প্লাস করলে আমিও প্লাস করব, তিনি মাইনাস করলে আমিও মাইনাস করব। যেহেতু এখানে মাইনাস হয়েছে তাহলে আমরা এখন এটাকে মাইনাস করব। 3 নম্বরে আদায়ের জন্য 15,000 টাকার চেক এবং 14,000 টাকা প্রাপ্য বিল 29 ডিসেম্বর 2015 তারিখে ব্যাংকে জমা দেয়া হয়। চেকখানি 3 জানুয়ারি 2016 তারিখে আদায় হলেও প্রাপ্য বিলখানি এখনো আদায় হয়নি। অর্থাৎ 3 জানুয়ারিতে চেক আদায় হয়েছে, আমার অঙ্ক করতেছি ডিসেম্বর 31 তারিখে। যেহেতু ডিসেম্বর 31 তারিখে চেকটিও আদায় হয়নি, প্রাপ্য বিলটিও আদায় হয়নি, অর্থাৎ দুইটিই আদায় হয়নি। তা আমরা অঙ্ক করতেছি পাস বই ধরে, যেহেতু নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ পাস বই ধরে অঙ্ক করছি। আর এখানে জমা দিয়েছিলাম, অর্থাৎ নগদান বইতে আমি প্লাস করেছি। যেহেতু পাস বই ধরে করতেছি, আমার বিপরীত পাশে যে আছে নগদান বই তার এখানে প্লাস হলে আমিও প্লাস করব। এরপর আমরা আসি 4 নম্বরে। দেনাদার থেকে প্রাপ্ত 30,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে। এটাও আদায়ের জন্য জমা দিয়েছে, এটাও আদায়ের জন্য জমা দিচ্ছে, কিন্তু এটা ব্যাংকে আদায় হয় নাই আর এটা ব্যাংকে আদায় হয় নাই এরকম কিন্তু বলা নাই। অর্থাৎ ব্যাংকে আদায় হয়েছে, আমার নগদান বইতে বাদ করার লিপিবদ্ধকরণ বাদ পড়েছে। তাহলে আদায়টা হয়েছে ব্যাংকে এবং ব্যাংকে এটা ক্রেডিট পাশে লেখা হয়েছে। আমি যেহেতু পাস বই ধরে বা ব্যাংক বিবরণী ধরে করতেছি, ব্যাংকের ক্রেডিট পাশে লেখা হয়েছে মানে হচ্ছে প্লাস করা হয়েছে। এখন আমি যেহেতু পাস বই ধরে করতেছি আমি মাইনাস করে দিই। 5 নম্বরে 4,000 টাকার একখানি প্রাপ্য বিল 3,800 টাকায় বাট্টা করা হয়। তার মানে হচ্ছে আমার নগদান বইতে 3,800 টাকা লিখবো আর ব্যাংকও 3,800 টাকা লিখবো, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ নগদান বইতে আমি 200 টাকা বেশি লিখছি, লেখার কথা 3,800, লিখছি 4,000 টাকা। যেহেতু আমি পাস বই ধরে করতেছি আর নগদান বইতে কোথায় লিখছি, প্লাসে। যেহেতু আমি পাস বই ধরে করতেছি, নগদান বইতে 200 টাকা বেশি প্লাস হয়েছে, আমি 200 টাকা প্লাস করব। 6 নম্বর। ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় 24,000 টাকা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে 24,000 টাকা ব্যাংক কোথায় এন্ট্রি দিয়েছে, ক্রেডিট পাশে। আমি যেহেতু পাস বই ধরে করতেছি, এটা ক্রেডিট পাশে এন্ট্রি দিয়েছে মানে প্লাস হয়েছে, এখন আমি মাইনাস করব। 7 নম্বর।
22 ডিসেম্বর 2015 তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3000 টাকা 25 ডিসেম্বর 2015 তারিখে প্রত্যাখ্যাত হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে প্রত্যাখ্যাত চেক বা বিল যদি নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এরকম বলা থাকে, তাহলে আমরা জানবো যে প্রত্যাখ্যাত চেক বা বিল নগদান পাস বইতে ডেবিট হয়েছে, অর্থাৎ মাইনাস হয়েছে। এখন আমি প্লাস করে দিব, যেহেতু আমি পাস বই ধরে করছি। 8 নম্বরে ব্যাংক জমাতিরিক্ত সুদ 500 টাকা এবং ব্যাংক চার্জ। জমাতিরিক্ত সুদ এটাও আমার খরচ, ব্যাংক চার্জ এটাও আমার খরচ, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে এটা কোথায় লেখা হয়েছে? পাস বইয়ে ডেবিট পাশে লেখা হয়েছে। যেহেতু পাস বইয়ে ডেবিট পাশে লেখা হয় মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়েছে, আর মাইনাস এখন আমি এটা কি করবো, যেহেতু পাস বই ধরে করতেছি মাইনাসকে প্লাস করে দিই। উপরের 4 এবং 6 এবং 7 নম্বর লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। 6 এবং 7-এর জাবেদা দাখিলা চেয়েছে, তাহলে তারপরে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো, উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে আমরা আসি, প্রথমে কত বলছে 6 এবং 7 নম্বরের জাবেদা দাখিলা। তাহলে 6তে কি ছিল? 6তে আমার ছিল ব্যাংক কর্তৃক দেনা দাবাতে সরাসরি আদায়, আর হচ্ছে জমাকৃত চেক প্রত্যাখ্যান। তাহলে আমরা আসি, তাহলে ব্যাংক কর্তৃক যদি সরাসরি আদায় হয় তাহলে ব্যাংকের টাকাটা বেড়েছে, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর যেহেতু আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে, তাহলে হবে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর আমরা আসি কয়ের পরে খতে। খতে বলছে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে একক জের পদ্ধতিতে তৈরি করতে হলে আমি প্রশ্নটা আবার পড়ছি, আবার পড়ে পড়ে আমরা প্লাস মাইনাস গুলো আবার দেখছি, যদিও একটু আগে প্রশ্নটা একবার আলোচনা করেছিলাম। তাহলে আসি, 1 নম্বরে বলেছিল 2015 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 30,000 টাকা। তাহলে আমি পেলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত 30,000 টাকা। আমরা জানি নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত থাকলে আমরা পাস বইকে ধরে অঙ্কটা করব। 2 নম্বরে আসি, পাওনাদার বরাবর 10,000 টাকা, 15,000 টাকা এবং 5,000 টাকা তিনখানি চেক ইস্যু করা হয়, কিন্তু 5,000 টাকার চেকখানি 31 ডিসেম্বর 2015 তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়। তাহলে পরিশোধ হয় নাই কোনটা? 10,000 এবং 15,000, অর্থাৎ 25,000 টাকার চেক ব্যাংক থেকে পরিশোধ হয় নাই। তাহলে চেক ইস্যু করেছিলাম, লেখা হয়েছে কোথায়? নগদান বইয়ের ক্রেডিট পাশে। তাহলে আমরা ধরতেছি পাস বই ধরে। আমরা যখন পাস বই ধরে করব তখন কি করব? নগদান বইয়ের ক্রেডিট পাস মানে হচ্ছে মাইনাস। তাহলে পাস বই ধরে যখন করব তখন আমার পাশাপাশি যিনি আছেন, অর্থাৎ আমি করতেছি পাস বই, আমার পাশে আছে নগদান বই। নগদান বইতে মাইনাস হলে আমি মাইনাস করবো, অর্থাৎ এটি মাইনাস হবে। তাহলে আমরা মাইনাস পাশে আসি, ইস্যুকৃত চেক পরিশোধিত হয়নি 25,000 টাকা। এরপর আমরা আসি 2 গেল। 3 নম্বরে আদায়ের জন্য 15,000 টাকার চেক এবং 14,000 টাকা প্রাপ্য বিল 29 ডিসেম্বর 2015 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। চেকখানি 3 জানুয়ারি 2016 তারিখে আদায় হলো, প্রাপ্য বিলখানি এখনো আদায় হয়নি। তাহলে কি হইলো? আমার চেকখানি 3 জানুয়ারিতে আদায় হয়েছে, অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে কিন্তু আদায় হয়নি। তাহলে 15 আর 14 29,000 টাকা আমি আদায়ের জন্য জমা দিয়েছিলাম, অর্থাৎ আমি নগদান বইতে প্লাস করেছি। আমি যেহেতু নগদান বইতে ডেবিট পাস মানে প্লাস করেছি, আমি যেহেতু পাস বই ধরে অঙ্কটা করতেছি, তাহলে এটা প্লাসের ঘরেই আসবে। আদায়ের জন্য জমাকৃত চেক ও বিল আদায় হয়নি 29,000 টাকা। গেল 3। 4 নম্বরে দেনাদার থেকে প্রাপ্ত 30,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে। অর্থাৎ নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়ার কারণ হচ্ছে আমার ব্যাংকে এটা লিপিবদ্ধকরণ হয়েছে। তাহলে নগদান ব্যাংকে লিপিবদ্ধকরণ হলে ব্যাংকে ক্রেডিট করেছে, অর্থাৎ প্লাস করেছে। এখন যেহেতু আমরা পাস বই ধরে করছি, ব্যাংক বই ধরে করছি, এখানে যদি প্লাস হয় আমরা মাইনাস করে দিব। আমি যাকে ধরে করবো সেখানে প্লাস এনে মাইনাস করবো, আর বিপরীত পাশে যে থাকবে তার এখানে প্লাস এনে প্লাস করবো। নিজে যে বই ধরে করবো সেখানে প্লাস এনে মাইনাস করবো, মাইনাস এনে প্লাস করবো। বিপরীত পাশে যিনি আছেন তার এখানে প্লাস এলে প্লাস থাকবে, মাইনাস এনে মাইনাস থাকবে। যেহেতু আমি নগদান বই ব্যাংক বিবরণী ধরে করছি, মনে মনে ব্যাংক বিবরণী ধরে নিয়েছি, অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত থাকা মানে আমি পাস বই ধরে করতেছি, ব্যাংক বিবরণী ধরে করতেছি। আর নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়ছে মানে ব্যাংকে লিপিবদ্ধকরণ হয়েছে, ব্যাংকে এটা ক্রেডিট হয়েছে মানে প্লাস হয়েছে। এখন আমি মাইনাস করে দিব কত টাকা? দেনাদার থেকে 30,000 টাকা। এই যে মাইনাসে আমরা লিখলাম আদায়ের জন্য জমাকৃত চেক নগদান মুক্ত হয়নি 30,000 টাকা। এরপর আমরা আসি 4 নম্বরে
দেনাদার থেকে প্রাপ্ত 4 নম্বর হয়েছে। এরপর আসি 5 নম্বরে। 4000 টাকার একখানি প্রাপ্য বিল 3800 টাকায় বার্তা করা হয়, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়। তাহলে নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করলে নগদান বইতে 200 টাকা বেশি লেখা হয়েছে। অর্থাৎ কোথায় লেখা হয়েছে? ডেবিট পাশে, অর্থাৎ প্লাস সাইডে। তাহলে আমি কি করবো? যেহেতু আমি পাস বই ধরে করতেছি, আমার পাশে যিনি আছে তিনি যা করছে তাই করতে হবে। যেহেতু এখানে 200 টাকা বেশি লিখছে, প্লাস করছে, আমিও 200 টাকা প্লাস করে দিব। বাট্টাকৃত বিলের পূর্ণ মূল্য লেখা হয়েছে, বা নগদান বইতে বাট্টাকৃত বিলের পূর্ণ মূল্য লেখা হয়েছে 200 টাকা, আমরা প্লাস করে দিলাম। এরপর আমরা আসি 6 নম্বরে। ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় 24,000 টাকা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। তাহলে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে, আমরা করতেছি ব্যাংক বিবরণী ধরে। ব্যাংক বিবরণীতে এটা ক্রেডিট হয়েছে, অর্থাৎ প্লাস হয়েছে। আমরা জানি নগদান বইতে ডেবিট মানি প্লাস, ক্রেডিট মানি মাইনাস, আর ব্যাংক বিবরণীতে ডেবিট মানি মাইনাস, ক্রেডিট মানি প্লাস। তাহলে আমার ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়েছে মানে প্লাস হয়েছে, এখন আমি মাইনাস করে দিব। তাহলে আসে ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় 24,000 টাকা। এরপর আমরা আসি 7 নম্বর। 22 ডিসেম্বর 2015 তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3,000 টাকা 25 ডিসেম্বর 2015 তারিখে প্রত্যাখ্যাত হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আমরা জানি নগদান বইতে যদি প্রত্যাখ্যাত চেক বা বিল থাকে তাহলে এটা ব্যাংক বিবরণীতে ডেবিট হয়। তাহলে ব্যাংক বিবরণীতে ডেবিট মানে মাইনাস হয়েছে, এখন আমি এটা কি করব? প্লাস করে দেব। আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে 3,000 টাকা। এরপর আমরা আসি 7 নম্বরে। ব্যাংক জমাতিরিক্ত সুদ এবং ব্যাংক চার্জ নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে কোথায় হয়েছে? ব্যাংক বিবরণীতে হয়েছে। ব্যাংক বিবরণীতে কোথায় হয়েছে? ব্যাংক জমাতিরিক্ত সুদ এবং ব্যাংক চার্জ ব্যাংক বিবরণীতে ডেবিট করেছে, অর্থাৎ মাইনাস করেছে। যেহেতু আমি ব্যাংক বিবরণী ধরে করছি, ব্যাংক বিবরণীতে মাইনাস করছে, এখন প্লাস করতে হবে। তাহলে আমরা প্লাস করি। পরের নাম্বার দিয়ে ব্যাংক জমাতিরিক্ত সুদ ও ব্যাংক চার্জ ধার্য করেছে 500 + 200 700 টাকা। তাহলে আমাদের কি হলো? এই যে আমাদের শেষ। এখন আমি কি করব? এই 30,000 এর সাথে এগুলো যোগ করবো। 29,000 + 200 যোগ 3,000 যোগ 700, তাহলে আসলো 32,900। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 62,900, আর বিয়োগগুলো হচ্ছে 25,000, 30,000, 24,000, আসে 79,000 টাকা। তাহলে 62,000 থেকে 79,000 বিয়োগ দিলে মাইনাস 16,100। আমরা জানি যে আমরা শুরু করতেছি ব্যাংক জমাতিরিক্ত দিয়ে, তাহলে আমার স্বাভাবিকভাবে রেজাল্টটা বের হওয়ার কথা ব্যাংক জমাতিরিক্ত। শুরু করেছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, তাহলে বের হওয়ার কথা পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। যদি মাইনাস ফিগার না হইতো তাহলে আমরা ব্যাংক জমাতিরিক্ত লিখতাম। যেহেতু রেজাল্টটা বিপরীত বের হয়েছে, মাইনাস ফিগার বের হয়েছে, তখন আমরা জমাতিরিক্ত না লিখে লিখবো পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা কিন্তু জমার উদ্বৃত্ত, যদিও মাইনাস ফিগার বের হয়েছে। এরপর আমাকে গতে বলেছে উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। আমরা আসি গতে। উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তার প্রথমে প্রতিষ্ঠানের নাম জনাব উমামা আতিফের ব্যাংক সমন্বয় বিবরণী 2015 সালে 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। আমরা জানি যে আমরা উভয় জের পদ্ধতিতে আমরা কি করি? দুই পাশে, এক পাশে নগদান বই অনুযায়ী করি, আর এক পাশে ব্যাংক বিবরণী অনুযায়ী করি। আমার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকে জমা পেয়েছি 16,000 টাকা, আর আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে। জমাতিরিক্ত যেহেতু আমরা এখানে প্লাস ফিগার তৈরি করতেছি, তাহলে জমাতিরিক্তকে আমরা মাইনাস ফিগারে দেখাবো। তাহলে মাইনাস ফিগারে দেখালে আমরা অঙ্কটা আরেকবার আলোচনা করি, প্রত্যেকটা জিনিস আলোচনা করে করে বসিয়ে দিই। তাহলে আসি 1 নম্বরে পাচ্ছি নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত দেয়া আছে, আর এটা আমরা ক থেকে পেয়েছি। 2 নম্বরে পাওনাদার বরাবর 10,000, 15,000 এবং 5,000 টাকার 3খানি চেক ইস্যু করা হয়, কিন্তু 5,000 টাকার চেকখানি 31 ডিসেম্বর 2015 তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধ হয়। 5,000 টাকার ঝামেলা শেষ হয়েছে 25,000 টাকা। 10 আর 15 25, এটা আমরা দিয়েছি কোথায়? ব্যাংক কর্তৃক পরিশোধ হয় নাই। তাহলে নগদান বইয়ের ইস্যুকৃত চেক, অর্থাৎ নগদান বইতে মাইনাস করছি, এখন ব্যাংকে মাইনাস করতে হবে। তাহলে আমরা যেহেতু ব্যাংকে কোনো সমস্যা নেই, তাহলে ব্যাংকে মাইনাস করে দিই। ব্যাংকে বিয়োগ ইস্যুকৃত চেক পরিশোধিত হয়নি 25,000 টাকা। তারপর আসি 2 নম্বর। আদায়ের জন্য 15,000 টাকার চেক এবং 14,000 টাকা প্রাপ্য বিল 29 ডিসেম্বর 2015 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। চেকখানি 3 জানুয়ারি 2016 তারিখে আদায় হলো, প্রাপ্য বিলখানি এখনো আদায় হয়নি। আসলে কোনোটাই আদায় হয়নি। তাহলে এটা আদায়ের জন্য জমা দিয়েছি। আমরা কোথায় লিখছি? নগদান বইতে
নগদান বই ডেবিট পাশে লিখছি, এখন ব্যাংকের ক্রেডিট পাশে লিখতে হবে, অর্থাৎ নগদান বইতে প্লাস করছি, ব্যাংকে প্লাস করতে হবে। তাহলে ব্যাংকে আমরা প্লাস করবো। আদায়ের জন্য জমাকৃত চেক ও বিল আদায় হয়নি 29,000 টাকা, 14 + 15 29,000 টাকা গেল আমার 3 নম্বর। 4 নম্বর, দেনাদার থেকে প্রাপ্ত 30,000 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে। তাহলে আমার ব্যাংকে আদায় হয়েছে, ব্যাংকে আদায় হলে ব্যাংক ক্রেডিট করেছে, অর্থাৎ ব্যাংকে এটা বাড়িয়ে দিয়েছে। এখন আমি কি করবো, নগদানে বাড়িয়ে দিব, অর্থাৎ নগদানে আমরা কি করবো, এখন যোগ করে দিব। তার আদায়ের জন্য জমাকৃত চেক নগদানভুক্ত হয়নি। এরপর আমরা আসি তারপর আমরা আসি 4 নম্বর গেল। 5 নম্বর, 4,000 টাকার এখানে প্রাপ্য বিল 3,800 টাকায় বাট্টা করা, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা। তাহলে নগদান বইতে আমরা কি করেছিলাম, এটা ডেবিট পাশে বাড়িয়ে দিয়েছিলাম, অর্থাৎ যোগ করে ফেলেছিলাম বেশি। এখন কি করব, এটাকে মাইনাস করে দিব, অর্থাৎ বাট্টা কিন্তু বিলের পূর্ণ মূল্য লেখা হয়েছে, এটাকে আমরা কি করলাম, আমরা মাইনাস করে দিলাম। এরপর আমরা আসি ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। তাহলে এটা ব্যাংকে ক্রেডিট হয়েছে, আমরা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় 24,000 টাকা ব্যাংকে ক্রেডিট হয়েছে। এখন আমরা কি করব, এখানে ডেবিট করে দিব, ব্যাংক কর্তৃক দেনাদারতের সরাসরি আদায়, এটা প্লাস করে দিলাম 24,000 টাকা। এরপর আমরা আসি 22শে ডিসেম্বর 2015 তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 3,000 টাকা প্রত্যাখ্যাত হয়। তাহলে প্রত্যাখ্যাত হইলে ব্যাংকে আমরা কি করেছি, ডেবিট করছি, তাহলে এখানে মাইনাস করতে হবে। ব্যাংকে আমরা ডেবিট করছি মানে মাইনাস করছি, এখন আমরা নগদান বইতে মাইনাস করতে হবে। দেখি আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে 3,000 টাকা। এরপর আমরা আসি ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক চার্জ 200 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে, ডেবিট হয়েছে, মানে মাইনাস হয়েছে। এখন নগদান বইতে আমি মাইনাস করে দিব। ব্যাংক জমাতিরিক্ত সুদ ও ব্যাংক চার্জ ধার্য করেছে, তাহলে 700 টাকা, 5,200 টাকা 700 টাকা। তাহলে এখন আমরা আসি কি করব, আমরা এখন যোগটা করি। এখানে মাইনাস 30,000 আসছে, এখানে 16,000 আছে, এটার সাথে যোগ হবে 30,000, আর এখানে লেখাটা দেখছি, এখানে সরি লেখাটা টাকাটা বাদ করে গেছে। আদায়ের জন্য জমাকৃত চেক ও বিল আদায় হয়নি, সরি এখানে তো একটা ফিগার, তাই সরাসরি আউটার কলামে দিয়ে দেওয়া হয়েছে। এখানে যেহেতু অন্য ফিগার নেই, সরাসরি আউটার কলামে দিয়ে দেওয়া হয়েছে। তাই 30,000 সাথে আমরা যোগ করি, এখানে 30,000, আর এখানে এই দুটো যোগ করে নামিয়ে দিব। মাইনাস 30,000 সাথে এখানে প্লাস হবে 30,000 যোগ 24,000, 54,000 টাকা। তাহলে মাইনাস 30,000 সাথে 54,000 টাকা প্লাস হলে আমার থাকে 24,000 টাকা। ওইখানে ওই দুটো যোগ করলে আমরা নামাচ্ছি 45,100 টাকা। এখান থেকে বিয়োগ করবো, এখানে যেহেতু বিয়োগ আইটেম একটি, 45,100 টাকা থেকে 25,000 বিয়োগ করবো। এখানে 24,000 থেকে এখানে 200, এখানে 300, এখানে 700, তার মানে 3,900 টাকা। তাহলে 24,000 টাকা থেকে 3,900 বিয়োগ করলে আমরা পাচ্ছি 20,100 টাকা। ওই পাশে বিয়োগ করলে আমরা পাচ্ছি 20,100 টাকা। তাহলে সংশোধিত জের, তাহলে আমরা দুইটার সংশোধিত জের পেয়ে গেলাম। এই ছিল আমার আজকের অঙ্ক। এভাবে আমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকি, একক জের, উভয় জের, দুটো অঙ্ক প্র্যাকটিস করতে থাকি। একসময় আমার অঙ্কের মধ্যে ভালো দখল চলে আসবে। আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবো, বেশি বেশি করে লিখবো, বেশি বেশি করে অঙ্ক করবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।